টানা কয়েক সপ্তাহ জুড়ে শহরে এতটাই তাপদাহ চলছে যে রাস্তাগুলো যেন জনশূন্য। আর লুভর মিউজিয়াম এতটাই নিস্তব্ধ যে সেখানে শুনশান নীরবতা বিরাজ করছে। এই অসহ্য আবহাওয়ায় যখন কেউ বাইরে বের হতে চাইছিল না, তখন এক ব্যক্তি প্রস্তুতি নিচ্ছিলেন তার জীবনের সবচেয়ে বড় কাণ্ড অর্থাৎ মোনালিসা চুরি করতে। সারা রাত ধরে সে নিঃশব্দে চালিয়ে যায় শতাব্দীর সব থেকে আলোচিত চুরি। লুভর থেকে মোনালিসাকে তুলে নিয়ে অদৃশ্য হয়ে যায় শহরের ভিড়ে। এই চুরির ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ফরাসি পুলিশ 2 বছর ধরে অসংখ্য ভুলসূত্র আর বিখ্যাত ব্যক্তিদের সন্দেহের জালে জড়িয়ে ফেলেছিল। অবশেষে এক রহস্যময় চিঠি সেই চোরের পরিচয় প্রকাশ করে দেয়, যে চিঠি পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিল। একজন ব্যক্তি কিভাবে একা চুরি করেছিল মোনালিসাকে, আর কিভাবে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, এবং কিভাবে তার জটিল পরিকল্পনার আসল রহস্য কয়েক দশক পর প্রকাশিত হয়েছিল, এ সবই জানবেন আজকের ভিডিওতে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সেদিন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসছিল। তখন মিউজিয়ামের ভেতরে থাকা শেষ কয়েকজন পর্যটকও বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই এক ব্যক্তি চুপি চুপি ঢুকে পড়ে জাদুঘরে। সে ছিল লুভরের অন্যান্য কর্মীদের মতোই সাদা ইউনিফর্ম পরিহিত, ফলে সহজেই সে একজন কর্মচারীর মতো মিশে যেতে পারছিল জনতার মাঝে। অতি দক্ষতার সঙ্গে সে একটি ছোট্ট স্টোররুম বেছে নেয় এবং সেখানে খুবই সাবধানতার সাথে লুকিয়ে পড়ে। তারপর রাতভর অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের জন্য। পরের দিন ছিল সোমবার, যেই দিনটিতে মিউজিয়াম সাধারণত বন্ধ থাকে, ফলে পুরো জাদুঘরে খুব কম সংখ্যক কর্মী ছিল। আর সেই সুযোগটাই নিয়েছিল ছদ্মবেশী চোর। পরের দিন সকাল 7:15 চোর প্রায় খালি মিউজিয়ামে প্রবেশ করলো। তখন চারপাশে কেউই ছিল না। তাই সে দ্রুত স্যালোকারের নামের কক্ষ চলে গেল, যেখানে ছিল সেই জগৎ বিখ্যাত মাস্টারপিসটি। সে সময় মোনালিসার জন্য আলাদা কোনো রুম ছিল না, এবং এটি আজকের মতো এত বিখ্যাতও ছিল না। তবে চোর শীঘ্রই সেটিকে ইতিহাসের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চলেছিল। চারপাশে কাউকে না দেখে সে ছবিটি ধাতব পিন থেকে খুলে নিল এবং কাছের একটি সিঁড়ির পাশে চলে গেল। একটি স্ক্রু ড্রাইভার ব্যবহার করে সে মোনালিসাকে ছবির ফ্রেম থেকে আলাদা করে বের করে নিয়ে আসে। এরপর ছবিটিকে সাদা চাদরে মুড়ে দ্রুত কাছের একটি দরজার দিকে চলে যায়, কিন্তু দরজায় হাত রাখতেই সে দেখল সেটি বন্ধ। ঠিক তখনই লুভরের এক স্যানিটারি কর্মী হঠাৎ সেখানে এসে হাজির। চোরটি ভয় পেয়ে গেল, তবে লোকটি চোরকে চিনতে পারল না। সে ভাবলো লোকটি হয়তো কোনো জাদুঘরেরই কর্মী হবে, তাই বিনা দ্বিধায় সে দরজাটি খুলে দিল। এর পরের মুহূর্তে চোর শহরের ভিড়ে হারিয়ে যায়। তার হাতে থাকে মোনালিসা। এই পুরো চুরির ঘটনাটি মাত্র কয়েক মিনিটে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু জাদুঘরে কেউই বিষয়টি টেরও পেল না। এমনকি এটি তারা বুঝতে পেরেছিল চুরি হওয়ার আরও 28 ঘন্টা পরে। সে সপ্তাহে ফটোগ্রাফাররা জাদুঘরের বিভিন্ন চিত্রকর্মের ছবি তুলছিল এবং সেগুলো সরানো হচ্ছিল, তাই দেয়ালে ফাঁকা জায়গা থাকা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। তবে যখন পরদিন সকালে ফটোগ্রাফাররা ফিরে এসে দেখলো মোনালিসা নেই, তখন তারা বুঝলো যে ভয়ানক কিছু ভুল হয়েছে। মোনালিসাকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে পুলিশকেও খবর দেওয়া হয় এবং গোয়েন্দাদের একটি দল লুভরে তদন্ত শুরু করে। বিশ্বব্যাপী মোনালিসার অনুসন্ধান যখন লুভর মিউজিয়াম ঘোষণা করলো যে তার অন্যতম মূল্যবান সম্পদ হারিয়ে গেছে, তখন সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে যায় এবং প্রশ্ন ওঠে এটা কোথায় চলে গেল। পুলিশ শুধু একটি কাঠের ছবির ফ্রেম এবং চোরের একটি আঙ্গুলের ছাপ পায়। তদন্ত শুরু করার পর স্থানীয় সংবাদগুলো সেই সময় $2,50,000 পুরস্কার ঘোষণা করে। যে মোনালিসার কোনো সন্ধান দিতে পারবে অথবা চোরের সন্ধান দিতে পারবে তাকে এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেওয়া হবে। এর প্রতিক্রিয়া ছিল ব্যাপক। হাজার হাজার মানুষ চিঠি পাঠিয়ে বা পুলিশ স্টেশনে এসে সব ধরনের তথ্য প্রদান করতে শুরু করে, যার মধ্যে মোনালিসা বিশ্বের নানা স্থানে রয়েছে বলে দাবি করা হয়েছিল। মোনালিসা চুরির বিখ্যাত সন্দেহভাজন 2 জন আলাদা সাক্ষী দাবি করেছেন যে তারা একজন পুরুষকে লুভর মিউজিয়াম থেকে ভারী কিছু নিয়ে বের হয়ে যেতে দেখছিলেন, তবে তাদের বর্ণনা ছিল পুরোপুরি ভিন্ন। একজন দাবি করছিল যে মোনালিসা একটি মালবাহী ট্রেনে বেলজিয়াম যাচ্ছিল, আর একজন দাবি করছিলেন যে ছবিটি একটি জাহাজে রয়েছে যা ইতিমধ্যে আমেরিকায় যাওয়ার জন্য পাড়ি দিয়েছে। তবে সম্ভবত সবচেয়ে সন্দেহভাজন ছিলেন বিখ্যাত শিল্পী পাবলো পিকাসো। পিকাসোর একজন সচিব পুলিশকে একটা চিঠি লিখে স্বীকার করেন যে তিনি লুভর থেকে বেশ কিছু ইউরোপিয়ান মূর্তি চুরি করেছিলেন এবং তিনি ওই মূর্তিগুলো পিকাসোর কাছে বিক্রি করেছিলেন, যিনি পরে সেগুলো তার একটি চিত্রকর্মে ব্যবহার করেছিলেন। প্রথমে এটি অনুল্লেখযোগ্য মনে হলেও মূর্তিগুলোর সিরিয়াল নাম্বার পরীক্ষা করার পর লুভর নিশ্চিত করে যে এগুলো আসলে মিউজিয়াম থেকে চুরি হয়েছিল। তারপর পিকাসোকে আটক করা হয় এবং তার কাছে প্রশ্ন করা হয়।
এর মধ্যে পুলিশ তাদের মনোযোগ আরও একটি বিখ্যাত সন্দেহভাজন আমেরিকান ব্যাংকার ও শিল্প সংগ্রাহক জেপি মার্গারের দিকে সরিয়ে নেয়। তখনকার সময়ে চিত্রকলা জালিয়াতি ছিল একটি বড় ব্যবসা এবং অনেক সময় শিল্পকর্ম জাল করা হতো এবং এ সমস্ত জাল করা শিল্পকর্ম আমেরিকার মিলিয়নারদের কাছে বিক্রি করা হতো। দাবি অনুযায়ী মর্গান এই চুরির আদেশ দিয়েছিলেন এবং এখন সেই চিত্রকর্মটি তার দিকেই যাচ্ছিল। আমেরিকান পুলিশ একটি নৌকা আটক করে এবং নিউ ইয়র্কে আসার পথে তল্লাশি চালায়, কিন্তু সেখানে মোনালিসাকে খুঁজে পাওয়া যায় না। পৃথিবী জুড়ে বিভিন্ন তথ্য আসছিল, কিন্তু 2 বছর খোঁজার পরও মোনালিসার অবস্থান একেবারে রহস্যে মোড়া ছিল। কেউ মোনালিসার কোনো খবর দিতেও পারছিল না। মোনালিসা চুরির আসল কাহিনী থেকে এটি জানা যায় যে মোনালিসা খুব বেশি দূরে যায়নি, বরং এটি লুভর থেকে মাত্র 2 মাইল দূরে একটি অ্যাপার্টমেন্টে রাখা হয়েছিল। এটি ছিল ভিনচেনজা পেরুজিয়ার অ্যাপার্টমেন্ট। একজন 29 বছর বয়সী ইতালীয় যিনি আগে লুভরে হ্যান্ডিম্যান হিসেবে কাজ করতেন, তিনি লুভরের প্রতিটি দুর্বলতা সম্পর্কে জানতেন। তিনি জানতেন যে সোমবার লুভর বন্ধ থাকে। তিনি ফটোগ্রাফারদের সম্পর্কে জানতেন এবং তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি মোনালিসার সুরক্ষামূলক কেসটি তৈরি করেছিলেন, যা তিনি সহজে চুরির সময় খুলে ফেলেন এবং লুভর থেকে বের হয়ে যান। তিনি ছবিটি একটি ট্রাঙ্কের ভিতরে রাখেন, যা তিনি নিজেই তৈরি করেছিলেন। তবে এতদিন ধরে কিভাবে তিনি এটি আড়াল করতে পেরেছিলেন? আশ্চর্যজনকভাবে পেরুজিয়ান একটি অপরাধমূলক রেকর্ড ছিল তার নামে এবং তার আঙ্গুলের ছাপও সিস্টেমে ছিল, তবে কেবল তার ডান হাতের আঙ্গুলের ছাপ ছিল সিস্টেমে। ছবির ফ্রেমে যে আঙ্গুলের ছাপ ছিল তা বাম হাতের, তাই কখনোই পুলিশ রেকর্ডে তার হাতের আঙ্গুলের ছাপের মিল পাওয়া যায়নি। তদন্তের সময় পুলিশ পেরুগিয়ার অ্যাপার্টমেন্টে 2 বার গিয়েছিল, কিন্তু কিছুই পায়নি। তারা জানত না যে মোনালিসা ঠিক তাদের নাকের তলায় লুকিয়ে রাখা হয়েছিল। পেরুগিয়া একটি অত্যন্ত সহজ চুরির পরিকল্পনা করেছিল এবং মনে হচ্ছিল যে সে এ থেকে সহজেই পার পেয়ে যাবে। তবে 2 বছর ধরে ছবিটি বন্দি রাখার পর সে ধৈর্য হারাতে শুরু করে এবং সে একটি গোপন চিঠি লেখে একটি আর্ট ডিলারকে, যিনি ফ্লোরেন্সে থাকতেন। আর এখানে দা ভিঞ্চি তার এই মাস্টারপিসটি এঁকেছিলেন। চিঠিতে সে দাবি করেছিল যে তার কাছে মোনালিসা রয়েছে এবং সে তা আবার তার মূল জায়গায় ফিরিয়ে দিতে চায়। চিঠিতে সে লিওনার্দো নামে সাইন করেছিল। তারপর সে পরবর্তী ট্রেনে ফ্লোরেন্সে চলে যায়। আর্ট ডিলার এবং তার সহকারী পেরুগিয়ার সঙ্গে তার হোটেলের রুমে দেখা করতে সম্মত হন ছবিটি সঠিকভাবে যাচাই করার জন্য। দরজা বন্ধ করে পেরুগিয়ার ট্রাঙ্কটি খোলে এবং তাদের অবাক করে দিয়ে সে মোনালিসাকে সেখান থেকে বের করে। ছবিটি আরও যাচাই করার জন্য আর্ট ডিলাররা এটি তাদের স্টুডিওতে নিয়ে যায় এবং পেরুগিয়াকে আশ্বস্ত করে যে তাকে ইতালিতে ছবিটি ফিরিয়ে আনার জন্য পুরস্কৃত করা হবে। কিন্তু 1 ঘন্টার মধ্যে পুলিশ তার দরজায় এসে তাকে গ্রেপ্তার করে। পেরুগিয়া মাত্র 7 মাস কারাগারে কাটিয়েছিল এবং তার 10 বছর পর সে মারা যায়। ততদিনে অবশ্য মোনালিসার সন্ধান শেষ হয়ে গিয়েছিল। তবে 1932 সালে একটি গল্প প্রকাশিত হয় যা চুরির পেছনে আরও একটি জটিল পরিকল্পনা সম্পর্কে প্রকাশ করে। এটি লিখেছিলেন কার্ল ড্রেকার, যিনি দাবি করেন যে তিনি আসলে চুরির পেছনে থাকা মানুষটির নাম জানেন, যিনি ছিলেন আর্দে ডি ভ্যালফিয়ারো। তিনি একজন শিল্পী কপি তৈরির বিশেষজ্ঞ। সে একটি বিশাল পরিকল্পনা তৈরি করেছিল যাতে মোনালিসার 6টি নিখুঁত কপি 6টি অবগত না থাকা মিলিয়নারকে বিক্রি করা হতো, যারা আমেরিকায় বসবাস করতেন। সে একজন প্রতিভাবান ফরাসি চিত্রশিল্পীকে কপিগুলো আঁকানোর জন্য কমিশন দিয়েছিল এবং সেগুলোকে আমেরিকায় পাঠিয়েও দিয়েছিল। এই কপিগুলো বিক্রির জন্য মোনালিসার আসলটি নিখোঁজ হতে হবে। এর জন্য সে পেরুগিয়াকে চুরির কাজটি করতে বলেছিল। যখন খবর ছড়িয়ে পড়ে যে মোনালিসা হারিয়ে গেছে, তখন কপিগুলো তাদের ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছিল এবং তারা প্রায় সেই সময়ে $90 মিলিয়ন সমপরিমাণ অর্থ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।